বিসিএস পরীক্ষা দেওয়ার মতো হবে গণভোটটা, কারণ হচ্ছে যে 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 প্রশ্নগুলো আসবে না আসবে, তো সেইখানে খরচ করে আসলে সাধারণ মানুষের লাভটা কি হবে। তো উনি সেই বিষয়টা অ্যাড্রেস করেছেন। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা দেখেছি যে যেই পরিবর্তনটা হলো আমাদের আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে, যদিও আমরা আগের আলোচনায়ও বলেছি যে দেখেন সেই দাবিগুলোর মধ্যে একটাও কিন্তু ছিল না যে শ্রেণী বৈষম্য বিলোপ প্রসঙ্গ, কিংবা আমি শ্রেণী বৈষম্যের কথা বাদ দিলাম, অর্থাৎ সাধারণ মানুষের যে দরকার, অর্থাৎ আমাদের যে বিভিন্ন রকমের বিভাজন আছে সমাজে, আমাদের যে শ্রেণীভিত্তিক বিভাজন আছে, আমাদের ধর্মভিত্তিক বিভাজন আছে, জেন্ডার ভিত্তিক যে ছোটখাটো যে এক ধরনের দূরত্ব আমাদের বিভাজন আছে, সেইগুলো নিয়ে কিন্তু কোনো মৌলিক দাবি আমাদের জুলাই সনদেও ছিল না। অর্থাৎ সাধারণ মানুষের জায়গা থেকে আমরা আমাদের বড় বড় দাবি কিন্তু আমরা সেই অর্থে রাজনীতিবিদদের কাছ থেকে দেখছি না। এমনকি যখন নতুন রাজনৈতিক দল গঠন করলো এনসিপি, যদিও রাজনৈতিক দল গঠন করার প্রতিশ্রুতি দিয়ে তারা আন্দোলন করেনি বা পরিবর্তনও ঘটেনি, কিন্তু তারা যে দল গঠন করলো, তাদের বিভিন্ন সময়ের কর্মকাণ্ডের মধ্যেও বড় বড় রাজনৈতিক বিষয়গুলো, কিছু বিষয়গুলো ছাড়া তাদেরও কিন্তু সাধারণ মানুষের প্রয়োজন নিয়ে তাদের কোনো দাবি দাওয়ায় আমরা দেখিনি যে উঠে আসছে। একটা বিষয় রিসেন্টলি উঠে আসছে, যেটা এই তারেক রহমানের এই বক্তব্য, পাশাপাশি আরো যে বিষয়গুলো উঠে আসছে, যে আমরা যে নারীর কর্মঘণ্টা নিয়েও একটা বিবেচনা, এই আলোচনা আসছে জি, সেটা। আমি এটাও জিজ্ঞাসা করতাম, এটা জিজ্ঞেস হ্যাঁ, করতাম যে উনি যেরকম কৃষকদের নিয়ে বলেছেন, সেটা আপনি এক ধরনের ব্যাখ্যা করলেন। আমরা দেখেছি যে জামায়াতে ইসলামকেও দেখেছি, ওনারা ইদানিং দেখলাম যে নারীদের নিয়ে ভাবছেন। এবং ওনাদের দুটো কথা, প্রথমত আমেরিকায় বসে দেখলাম ডক্টর শফিকুর রহমান, উনি বললেন যে ওনারা ক্ষমতায় গেলে পরে নারীদের জন্য 8 ঘন্টার পরিবর্তে 5 ঘন্টা করে দেবেন। এবং এটা দেখলাম যে পরবর্তী সময়ে আমাদের দেশের নারী সংগঠনগুলো এটা ইতিবাচক ভাবে নিল না। আর আমি নিজেও প্রশ্ন করেছিলাম, আপনি যে 5 ঘন্টা করতে চাচ্ছেন, আপনার কাছে কি কোনো নারী সংগঠনের পক্ষ থেকে অথবা কোনো নারী কি দাবি জানিয়েছিল আমাকে 5 ঘন্টা করে দেন সময়টা? তাহলে আপনি এটা কেন করতে চাচ্ছেন? ধরো কি নারীদেরকে নিতে অনেকে আগ্রহী হবে। আবার বিপরীত দিকে এটাও দেখলাম, দেশে আসার পর ওনারা এই কথাটা বলেই যাচ্ছেন যে ওনারা নাকি নারীদেরকে বাড়তি, মানে ওই বাড়তি যে সময়টুকু যারা নাকি কাজ না করবে তাদের পুষিয়ে দিবেন বিভিন্ন ভাবে। তো এই পুরো জিনিসটা কি নারীদের প্রতি ওনাদের মানে সহমর্মিতা, সহানুভূতি অথবা বিশেষ কোনো মানে আপনার আনুকূল্য প্রকাশিত হলো? না, একটা হলো যে বিষয়টা জামায়াতের একজন নেতার মুখ থেকে এসেছে বলে ধরেন নারী সংগঠনের নেতৃবৃন্দ বা অন্যরা তারা বিষয়টাকে আসলে সমালোচনার দৃষ্টিতে দেখছেন। কারণ হচ্ছে জামাতের নারী বিষয়ক যে ভাবনা বা অতীতের যে ঘটনা, তাতে হচ্ছে জামাতের প্রতি বিশ্বাস রাখতে পারছেন না অনেকে। যদিও আইডিয়াটা খুবই রিসেন্ট এবং পুরো গ্লোবালি এই বিষয়টা আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে কেয়ার ওয়ার্ক এবং কেয়ার ওয়ার্কের মূল্যায়নের বিষয়টা, আমি সেটা আসছি সেটা কি। কিন্তু যে কারণে মানুষ প্রথমেই আসলে বিরোধিতা করেছে সেটা হচ্ছে যে জামায়াত দের সম্পর্কে যেসব প্রোপাগান্ডাগুলো ছিল অতীতে, ধরেন আপনার জামায়াত যে মুক্তিযুদ্ধ বিরোধী যেই ধারণাগুলো ছিল, এটা জামায়াত বিভিন্ন সময় আবার সেই, যেমন আওয়ামী লীগ কিন্তু বারবার যে বিষয়টা বলার চেষ্টা করেছে জামায়াত মুক্তিযুদ্ধ বিরোধী, জামায়াত মুক্তিযুদ্ধ বিরোধী। একটা পর্যায়ে মানুষ কিন্তু বিরক্ত হয়েছে যে আওয়ামী লীগ বিভাজনের রাজনীতি করছে, রাজাকার বলে ভাগ করছে। আবার জামায়াতই তার কর্মকাণ্ডে সেই আওয়ামী লীগের কথাই কিন্তু প্রমাণিত করছে, বা সাধারণ মানুষের যে আশঙ্কা। ঠিক একই কারণে যখন ডক্টর শফিকুর রহমান এত বলা যায় যে একটা সমসাময়িক একটা আইডিয়া নিয়ে আসলেন যে কেয়ার ওয়ার্ক, কারণ হচ্ছে নারীরা যখন বাইরে আসলেন, নারীদের ঘরের কাজ বাইরের কাজ একটা ডাবল বার্ডেন, অর্থাৎ এই যে দুই কাজ সামলাতে গিয়ে তাদের উপরে আমরা আসলে আর অতিরিক্ত কাজ চাপিয়ে দিয়েছি, তাদের যে কাজ অলরেডি যে কাজটা ছিল সেই কাজটাকে স্বীকৃতি না দিয়ে। তো কেয়ার ওয়ার্কের ধারণা বর্তমান বিশ্বে অনেক বেশ জনপ্রিয়, অনেকেই চিন্তা করছেন কিভাবে এই কেয়ার ওয়ার্কে মূল্যায়ন করা যায় অর্থনৈতিকভাবে। তো সেই জায়গা থেকে যদি রাষ্ট্র সাবসিডি দেয় বা ভর্তুকি দেয়, যেটা উনি বলেছেন যে 5 ঘন্টার বেতন হয়তো কোনো প্রতিষ্ঠান দিবে, আর রাষ্ট্র বাকি 3 ঘন্টার ইয়ে দিবে, আইডিয়াটা ভালো। কিন্তু মুশকিল হচ্ছে যে আইডিয়াটা যিনি এখন উপস্থাপন করেছেন তারা সেই বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারেননি, যার কারণে আসলে সমালোচনাটা হচ্ছে। তো এই কারণে জামায়াতকে সেটা অবশ্য তার কর্মকাণ্ড দিয়ে তাকে আবার প্রমাণ করতে হবে যে না, তারা যেটা বলছে, তাদের একটা ভালো আইডিয়াও যে তারা সেটা আসলে ভালো জায়গা থেকে বলছে, সেটাও তাদেরকে প্রমাণ করতে হবে। তাহলেই মানুষের প্রতি বা নারী আন্দোলনের কর্মীরা বা নারী সংগঠনের নেতৃবৃন্দের একটা আস্থার জায়গা তৈরি হবে। কিন্তু আমরা যদি রাজনৈতিক দল বাদ দিই, যে কে বললো, আমরা যদি আইডিয়াটা নিই, যদি আমরা আইডিয়াটা চিন্তা করি, যেমন তারেক রহমান বললেন যে চাষিদের কথা ভাবতে হবে, যেমন ওনারা বললেন যে নারীদের এই যে যে এক্সট্রা ওয়ার্ক সেটা আমাদের বিবেচনা আনতে হবে। হয়তো পরবর্তীতে আমরা এটা নিয়ে আলোচনা করবো যে আমরা এর মাধ্যমে আবার কেয়ার ওয়ার্ক শুধুমাত্র নারীদের উপরই চাপিয়ে দিচ্ছে কিনা, এটা তো নারীদেরই কাজ না, আমরা একটা একদম নারী পুরুষ এক ধরনের বিভাজন এনে দিচ্ছি না। সেটা তখন হয়তো আরো আলোচনা করে পরবর্তীতে আমরা আরো পরবর্তী পদক্ষেপ নিতে পারবো। কিন্তু আমরা যদি মূল ধারণাটা নিই, তখন হয়তো আমাদের একটা রাজনৈতিক পরিবর্তন আসবে। তা না হলে আমাদের পরিবর্তনের যে আকাঙ্ক্ষা ছিল, আমি যদি একটু একটু পদ্ধতিগতভাবে আলোচনাটা করি, যে খেয়াল করেন যে আওয়ামী লীগের প্রতি মানুষের যে ক্ষোভগুলো ছিল, রাজনৈতিক যে ক্ষোভগুলো ছিল, যে আওয়ামী লীগ দলীয়করণ করেছে, আওয়ামী লীগ বিভাজনের রাজনীতি করেছে, আওয়ামী লীগ
নির্বাচনে সবার অংশগ্রহণ নিশ্চিত করেনি বা আওয়ামী লীগ নির্বাচনে সুষ্ঠু নির্বাচন দেয়নি। তা আমাদের সেই জায়গা থেকে মানুষ ছাত্র সমাজের কথায় বিশ্বাস করে রাস্তায় নামলো, নেমে একটা পরিবর্তন ঘটলো। ঘটার পরে কি দেখলাম যে আইডিয়ার কোনো পরিবর্তন হলো না, মানুষের পরিবর্তন হলো। অর্থাৎ আমাদের যে এজেন্ডা, আমরা কি পরিবর্তন চাই, সেই পরিবর্তন বা আমাদের স্বপ্ন আকাঙ্ক্ষা কাজের কোনো পরিবর্তন ঘটলো না। আমি দেখলাম যে দলীয়করণ, বিভাজনের রাজনীতি এখনো চলছে। আমরা আমরা অনেক এবং আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। এবং যদি বলি যে দলীয়করণ, আমরা ঘটনার 5ই আগস্টের পর বিভিন্ন জায়গায় যে সেট আপ, আমরা দলীয় ভিত্তিতে সেট আপগুলো হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। অর্থাৎ সেই জায়গাটার পরিবর্তন আসেনি। মানে তাহলে আমাদের মূল পরিবর্তনটা আসেনি কেন? আমরা আসলে সবসময় ফোকাস করেছি যে কে বলছে, কিন্তু আসলে কি বলছে, কে বলছে সেটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ হচ্ছে যে আমরা সবসময় এটা আলাদা করতে পারি না, যার কারণে আমরা অবিশ্বাস দেখছি জামায়াতে আমিরের কথার প্রেক্ষিতে। কিন্তু আমরা আসলে কি বলছে এইটাও আমাদের আলোচনার বিষয় হওয়া দরকার, কারণ তা নাহলে আমাদের মৌলিক পরিবর্তনটা কিন্তু আসবে না। এবং আমরা তাই দেখতে পাচ্ছি যে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে, একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। আমি যদি আরেকটু পেছনে যাই, যার কারণে বাংলাদেশের মানুষ যেটা হয় যে যে আমি প্রফেসর নাজমুল করিম, ঢাকা ইউনিভার্সিটির উনি সম্মানিত শিক্ষক ছিলেন এবং গবেষক। ওনার যে বাংলাদেশের সমাজ বিশ্লেষণ উনি করেছেন, সেখানে উনি দেখিয়েছেন যে এখানে আমাদের ঐতিহাসিকভাবে এখানে রাজার পর রাজা এসে গেছে, বিভিন্ন রেজিমের পরে রেজিম চেঞ্জ হয়েছে। সাধারণ মানুষ খুব ওইটা নিয়ে অতটা মাথা ব্যথা করে নাই, এই কারণে যে তাদের মনে হয়েছে যে আমাদেরকে তো কেউ আসলে খুব একটা বিবেচনা করছে না। তো উনি আমাদের যে সমাজ কাঠামো এটা বা স্তরবিন্যাস ব্যাখ্যা করতে গিয়ে এই প্রসঙ্গটা বলেছেন। তো সেই সাধারণ মানুষের মধ্যে এরপরে কিছুটা সচেতনতা তৈরি হয়েছে, কিন্তু আমাদের সচেতনতা আমরা শুধুমাত্র তৈরি করেছি যে রাজনৈতিক পট পরিবর্তন, এবং তাও আবার রাজনৈতিক আদর্শগত পট পরিবর্তন না। আমরা এমন একটা পর্যায়ে নিয়ে আসি যে রাজনৈতিক ব্যক্তির পরিবর্তন। তো যখন আমরা শুধুমাত্র ব্যক্তি নিয়ে আলোচনা করি এবং দল কে কোনটা করলো, তখন আর আমাদের সাধারণ মানুষের মধ্যেও, আমাদের মধ্যে তখন আর এই বিষয়টা খুব বেশি আলোচিত হয় না বা আলোচনায় আসে না যে আসলে আমাদের তো এই পরিবর্তনটা দরকার, এই পরিবর্তনটা আসছে, আমরা সেটা দিয়ে ফোকাস করি। আমরা প্রথমে ব্যক্তির সাথে মিলিয়ে নিই যে ওকে উনি করছেন, ওকে ওয়েদার রাইট অর রং, উনি করছেন এটা রাইট অর রং। কিন্তু আমার বিষয় ভিত্তিক যদি আলোচনাটা আমরা প্রমোট করতে পারতাম, সাধারণের মধ্যে জাগিয়ে তুলতে পারতাম, তাহলে আমাদের মৌলিক পরিবর্তনটা আসতো। যেহেতু এই বিষয়টা ঘটেনি, আমরা কিন্তু একই বিষয় বারবার দেখছি, এবং শুধু বারবার না, কোনো কোনো ক্ষেত্রে আমরা আসলে আরো খারাপভাবে দেখছি। আমি যে প্রসঙ্গে বলছিলাম যে আমি আরেকটু যদি আলোচনাটা একটু দীর্ঘায়িত করি, যে আমরা ধরেন যেই যেই অবস্থার অভিযোগের প্রেক্ষিতে মানুষ পরিবর্তনের টা অনেক সময় আশাবাদী হয়ে উঠেছিল পরিবর্তনের কারণে, যে ঠিক আছে আওয়ামী লীগ সরকার বিদেশ বা অন্যান্য দেশের প্রতি আনুগত্য করেছে, সেটা আমরা আরো ভয়াবহভাবে এখন দেখছি। হয়তো কাদের প্রতি আনুগত্য করছে সেইটার জায়গাটা চেঞ্জ হয়েছে। আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যাপক খারাপ হয়েছে। আমাদের নির্বাচন যেটা করতে যাচ্ছে সেটা কোনোভাবেই সার্বজনীন তো হবেই না, এবং কোনোভাবেই এটা গ্রহণযোগ্য হবে বলেও মনে হয় না, কারণ এখানে সব দল অংশগ্রহণ করবে না। এটা গত একটা সাক্ষাৎকারে দেখেছি যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে আওয়ামী লীগের নির্বাচনে অংশ না নিলে তার দলীয় কর্মী সমর্থক অংশগ্রহণ করবে না। সুতরাং এটা হবে না। আবার বিএনপি বলেছে কয়েকদিন আগে যে যদি গণভোট হয়, গণভোটে জুলাই সনদ উপলক্ষে যদি গণভোট হয়, তাহলে তারা হয়তো এই গণভোটের পক্ষে হ্যাঁ বলবে না, তারা না ভোট দিবে। অর্থাৎ আলটিমেটলি আমরা দেখছি যে বিভাজন এবং আমরা সবার অংশগ্রহণ এর মধ্যে নিশ্চিত হচ্ছে না। তো সবার অংশগ্রহণ যখন নিশ্চিত হচ্ছে না, তার মানে মৌলিক পরিবর্তনটা আমি দেখছি না, কারণ আমাদের যে বিষয় কেন্দ্রিক আলোচনায় আমরা খুবই কম মনোযোগ দিয়েছি বিভিন্ন সময়ে। কিন্তু আরেকটা আপনি বিষয়, ইয়া, জি বলুন। এই দুটো কথা বললেন, কিন্তু দুটো জিনিস আপনার কথা থেকে আমি পেলাম। প্রথমত আপনি একবার বললেন আপনি একবার গণভোটকে অপ্রয়োজনীয় হিসেবে আখ্যায়িত করেন। এটা কেন, এটা আপনার কাছে আমি জানতে চাইবো, ছোট করে যদি বলেন। আরেকটা বিষয় হলো, আপনি এইমাত্র বললেন যে বিদেশ নির্ভরতা যেটা সেটা আগের চেয়ে কমেনি, বরং কিছু কিছু ক্ষেত্রে বেড়েছে। এটা আপনি আপনি পরের প্রশ্নটা আগে যদি বলেন যে আপনি কি দেখে মনে হলো, কি কারণে মনে হলো যে আগের চেয়ে বেড়েছে? আপনি জাস্ট যে রিসেন্টকার বক্তব্যের যে রেফারেন্সটা দিলেন একটু আগে, যে হঠাৎ করে আমাদের আলোচনার প্রেক্ষিতে যে বন্দর লিজ দেওয়ার প্রশ্ন চলে আসলো। আমাদের এই বন্দর লিজের প্রশ্ন, আমরা আমাদের সেন্ট মার্টিন নিয়ে যাবে কি যাবে না সেই প্রশ্ন আমরা কিন্তু বিভিন্ন সময় শুনে আসছি। আর এখন কিন্তু রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিয়ে এটা বলা হচ্ছে। এর আগে আমাদের ধরেন ভারতের প্রতি নির্ভরতা নিয়ে অনেক সমালোচনা ছিল, কিন্তু রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিয়ে কখনো কিন্তু বলা হয় নাই। বিভিন্ন সময় অস্বীকার করে আসা হয়েছে বিভিন্নভাবে, হয়তো বিভিন্ন কৌশলগতভাবে আহ, অপারগতার কারণে অনেক কিছু অর্জন করতে পারেনি বিগত সরকার, কিন্তু তারা কিন্তু সেটা কখনো রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিয়ে এরকম আনুষ্ঠানিকভাবে কিন্তু বলেনি, বা সেটা একদম রাষ্ট্রীয় একটা প্রাতিষ্ঠানিক রূপ দেয়নি। বুঝতে পেরেছি। সেই জায়গায় এটা আর একদম স্পষ্ট। গণভোটটাকে আপনি অপ্রয়োজনীয় বলছেন কেন? কারণ গণভোট যেটা
প্রেক্ষিতে হচ্ছে জুলাই সনদ। এখন জুলাই সনদের যে বিষয়গুলো ছিল, জুলাইয়ে যারা আন্দোলন করেছেন তাদের কি দাবিগুলো ছিল? তাদের তো এই দাবিগুলো ছিল না। তারা যখন আন্দোলন করেছেন তাদের একটা সামান্য দাবি ছিল যে কোটা। তারপরে ওকে একটা প্রেক্ষিতে মানুষজন নেমেছে, সরকার পরিবর্তন হয়েছে, তখন এই সরকারের প্রধান কাজ ছিল শুধুমাত্র দ্রুত নির্বাচন করে রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা দিয়ে তারপরে তারা যা করার করবে। যদি সংবিধান সংশোধন করতে হয়, যদি সেখানে উচ্চকক্ষ নিম্নকক্ষ এরকম সংসদকে ভাগ করতে হয়, সেখানে আমার অন্যান্য যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রচলন করতে হয়, সেটা তারা করবে। কারণ কি, আমার যে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তাদের একটা সামহাও যে গণতন্ত্রের সংজ্ঞা, তারা জনগণকে প্রতিনিধিত্ব করে। কিন্তু আপনি এখন জুলাই সনদকে মানুষের কাছে নিয়ে ভোট দিবেন। আচ্ছা, বাংলাদেশের শিক্ষার হারও যদি বলি, বাংলাদেশে যত লোক পড়ার কত একটা বিপুল জনগোষ্ঠী তারা ইভেন পড়তেও পারবে না ডিটেল। আর শুধু হ্যাঁ না। 40% লোক একদম বাংলাদেশে, মানে মানে পরিসংখ্যান বড় হিসাব অনুযায়ী 77.9% লোকের সাক্ষরতা জ্ঞান আছে, স্বাক্ষর জ্ঞান আছে। তার মানে সবাই যে পড়তে, এর মধ্যে কিন্তু সবাই পড়তে পারে না, ধরলাম সবাই পড়তে পারে, তারপরে 22% মানুষ লিখতেও জানে না, স্বাক্ষর দিতে পারে না, পড়তে পারে না। তো ভোটের আর বিরুদ্ধে আর একই হার। আইনের আইনের ছাত্র শিক্ষক ছাড়া এবং রাজনীতির ছাত্র শিক্ষক এবং রাজনীতিতে আগ্রহী ব্যক্তি ছাড়া তারা এই যে জুলাই সনদে যা যা বলা হয়েছে, যে উচ্চ কক্ষ বুঝবে। নিম্ন কক্ষ বা এই যে পরিবর্তনগুলো, তারা এগুলো কতটা বুঝবে? আমরা যখন এই বিষয়ে আলোচনা করতে আসি, আমরাও আরেকবার দেখে আসি যে আচ্ছা ঠিক আছে, সংবিধানের কোন ধারায়, যেমন জুলাই সনদে বলা হয়েছে কত কত 58 ধারা 2 ধারা, এই ধারাগুলো চেঞ্জ করতে হবে, প্রতিস্থাপন করতে হবে। আমাকে আবার সেগুলো দেখতে হয়েছে যে আচ্ছা ওই ধারাগুলো কি, আচ্ছা তত্ত্বাবধায়ক সরকার, আচ্ছা প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাসকরণ বা প্রেসিডেন্টের ক্ষমতা বৃদ্ধিকরণ, আমাকে দেখতে হয়েছে। তার মানে কি এই 6 মাস তাহলে এই সংবিধানের উপর ক্লাস নিবেন এই সরকার অন্যদের জনগণকে বোঝানোর আমার জন্য? আপনার কাছে মনে হয়েছে, যেমন আমার কাছে মনে হয়েছে যে জুলাই সনদটা পড়ে আমাকে মনে হয়েছে কি এটা একটা জিগজ্যাগ পাজলের মতো আর কি। হ্যাঁ, যে ওই ধারাটা প্রতিস্থাপন হবে, ওইটা আবার খুঁজে বাই করো, এবং ওইটা আবার খুঁজে বাই করতে হবে মানে বর্তমানে যে সংবিধান আছে ওটা ঠিক। তো ওই হ্যাঁ, সংবিধানের কপি নিয়ে আসো, আইনটা একটু খুঁজো, তারপর কোনটা। এখন এগুলি করতে করতে পরে ভুলে যাই আমি জানি কি খুঁজতেছিলাম, ভুলে যাই। তখন এটা টোটালি একটা জিগজ্যাগ পাজলের মতো মনে হয়েছে। এবং এবং এই এগুলি সনদের হয় মধ্যে কেন, আপনি একবার উপরে হিসাবে যাবেন। জটিল করলে যেটা হয় যে কারোর যদি কোনো মতলব থাকে তাহলে সেই মতলবটা কিন্তু এখানে ঢুকিয়ে দেওয়া যায়। হ্যাঁ, সেইটা সেই সুযোগটা আছে। আর সবচেয়ে বড় কথা, এই সরকারকে তো এই দায়িত্ব কেউ দেয়নি। আর এই পরিবর্তনটা তো এরকম না যে ঠিক আছে একটা দীর্ঘদিনের আন্দোলনের ফল, একটা বিপ্লব, যে আমি ঠিক আছে বিপ্লবের কিছু এজেন্ডা ছিল, আমার কিছু চাওয়া ছিল, আমাদের দাবি দেওয়া ছিল, আমরা এরকম একটা ব্যাপক সামাজিক পরিবর্তন চেয়েছিলাম, তার আলোকে পরিবর্তনটা ঘটেছে। জামায়াত দাবি করেছে তারা এর সাথে যুক্ত ছিল বা অন্যান্য দলগুলো দাবি করেছে, কিন্তু তাদের এই আন্দোলনের আগ পর্যন্ত তাদের তো এরকম কোনো এজেন্ডাই ছিল না যে তারা রাষ্ট্রের এই পরিবর্তনটা আনবে, এই পরিবর্তনটা আনবে। তাহলে এখন আমার এই পরিবর্তনের প্রশ্ন আসছে কেন? এখন বড় বড় জোর এই সরকার দায়িত্ব ছিল আসলে এই নির্বাচনটা দেয়া। এখন তারা দাবি করেছে ওকে নির্বাচন দিতে হলে আমাকে তো নিরপেক্ষ নির্বাচন দিতে হবে, বিভিন্ন জায়গায় কাঠামো পরিবর্তন করতে হবে, যে আগের সরকার যে তাদের যে সেট আপ করে গেছে সেই সেট আপ চেঞ্জ করতে হবে। তাহলে আপনি সেট আপ চেঞ্জ করে কি করলেন? আপনার নতুন সরকার সেট না, আপ চেঞ্জ করে তারাও তো আপনি সেই। যেটা বললেন, এই সরকার তো নির্বাচন দিচ্ছে আগের পদ্ধতিতে, তাও তো চেঞ্জ করে করছে না। না, নির্বাচন পদ্ধতি তো চেঞ্জ করছেও না, কিন্তু আমি ধরলাম যে ঠিক আছে আগের পদ্ধতিতে, আর আগের পদ্ধতিতে দিচ্ছে। আগের পদ্ধতিতে দিলেও তো আপনার এখন আওয়ামী লীগ সরকার নাই, আওয়ামী লীগের কেউ নাই। সুতরাং আলটিমেটলি আওয়ামী লীগ বাদই তো নির্বাচন হচ্ছে, তাহলে তাদের এত নিরপেক্ষতা নিয়ে ভয় কেন? এই সরকারের আওয়ামী লীগ এই নির্বাচনগুলো করেছে, সেগুলো না হয় ওকে পক্ষপাতিত্ব বা এক ধরনের একপাক্ষিক নির্বাচন করেছে, কিন্তু এখন তো আওয়ামী লীগ সিনেই নাই। তাহলে তো তাড়াতাড়ি নির্বাচন করবে। তারপরেও কেন এই সনদের এত কিছু করতে হবে, এত সংস্কার করতে হবে? কারণ আমার তো আওয়ামী লীগকে আমি পাশে রেখেই দিয়েছি। সুতরাং এখন যারা যারা আসবে আমরাই করবো। তা আমরা আমাদের মধ্যে আবার এত নিরপেক্ষতার ভয় আসছে কেন? এবং আমরা আমরা যেই দাবিতে, যেই যেই ভয়ে আশঙ্কায় আমরা বললাম যে না, আমার পুরো প্রশাসন ঢেলে সাজাতে হবে, আমার মাঠ প্রশাসন ঢেলে সাজাতে হবে, কারণ আগের সরকারের